আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আজারবাইজানের পক্ষ নেওয়ায় রাশিয়াকে ইরানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব কড়া বার্তা দিলেন এরদোয়ান। এদিকে মাঝ আকাশে বোমাতঙ্কে ভারতীয় বিমান, তুরস্কে জরুরি অবতরণ। এরপর জানিয়ে দেব রাশিয়াতে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। আরও জানিয়ে দেব মণিপুরের ড্রোনের পর এবার রকেট হামলা, সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘ অধিবেশন, মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক করতে চান ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আজারবাইজানের পক্ষ নেওয়ায় রাশিয়াকে ইরানের হুঁশিয়ারি। ইরানের নতুন সংস্কারপন্থী সরকার আজারবাইজানের পক্ষে রাশিয়ার অবস্থান নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। আর্মেনিয়া ইরান সীমান্তে একটি করিডোর নিয়ে উদ্বেগের মধ্যে তেহরান এই হুঁশিয়ারি দিল। এই করিডোর ইরানের ইউরোপের সঙ্গে সংযোগ সীমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচি এক টুইটার বার্তায় বলেছেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। আমাদের প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকি বা সীমানা পরিবর্তন ইরানের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ওই বক্তব্য রাশিয়ার প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে। মস্কো আজারবাইজানকে আর্মেনিয়া ও ইরান সীমান্ত দিয়ে একটি করিডোর খোলার আহ্বান জানিয়েছে, যা ইরানের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান গত সপ্তাহে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেই ডেডভকে তলব করে তাদের অসন্তোষ প্রকাশ করে এবং সীমান্তে সংঘাতের আশঙ্কা নিয়ে উদ্বেগ জানায়। আরাঘচির মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের অন্য শীর্ষ কর্মকর্তারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন। ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই রাশিয়ার কর্মকাণ্ডকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরোধী বলে উল্লেখ করেছেন। ইরান ঐতিহাসিকভাবে আজারবাইজান ও তুরস্কের জাঙ্গেজুর করিডোর স্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে, যা ইরানের ইউরোপের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। আজারবাইজান বহুবার বলেছে প্রয়োজনে তারা জোরপূর্বক এই করিডোর স্থাপন করতে পারে, যা আর্মেনিয়ার সঙ্গে আরেকটি সংঘাতের আশঙ্কা তৈরি করবে। কড়া বার্তা দিলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান শুক্রবার 6 সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি ও আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোগান বর্বর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপির। এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আয়নুল ইজগি আইগির রুহের মাগফিরাত কামনা করছি। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবালুসের কাছে বেইতা শহরে একটি বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আয়েশানুর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই 26 বছর বয়সী এইগি মারা গেছেন। শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওই দিন প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি। মাঝ আকাশে বোমা আতঙ্কে ভারতীয় বিমান, তুরস্কে জরুরি অবতরণ। বোমা আতঙ্কে ভারতের একটি বিমান তুরস্কের ভিস্তারা এয়ারলাইন্সে জরুরি অবতরণ করেছে। ওই সময় বিমানটিতে 247 জন যাত্রী ছিলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে। জরুরি অবতরণের পর উড়োজাহাজটি পুরোপুরি খালি করে ফেলে বোমার খোঁজ করা হয়। এটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল। ভিস্তারা এয়ারলাইন্স
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টগামী ফ্লাইট UK-27 নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে। এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতোশি তার্কিশ বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বলেছেন, এরজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে বোমা নিষ্ক্রিয় ইউনিট। রাশিয়াতে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। রাশিয়াতে ইরান ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করলে ইউক্রেন সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে। দুই দেশের সামরিক অংশীদারিত্ব দৃঢ় হচ্ছে এমন প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার 6 আগস্ট এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শান সাবেট বলেছেন, ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই আমরা রাশিয়া ও ইরানের সামরিক অংশীদারিত্ব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে আসছি। রাশিয়াকে ইরান অস্ত্র দেওয়ার মানে হচ্ছে ইউক্রেনের চলমান রুশ আগ্রাসনকে সমর্থন প্রদান করা। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আগস্টের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে কয়েকশো ফাথ 360 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল পেতে পারে রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, রুশ বাহিনীর অনেক সদস্য ইরানে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, রাশিয়াতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে ইরান। এদিকে সম্ভাব্য অস্ত্র সরবরাহ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্য এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিছুদিন আগেই সতর্ক করেছিল, ইরান এ ধরনের কোনো পদক্ষেপ নিলে তার ফলাফল হবে মারাত্মক। এরপরই সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে অস্বস্তি দেখা দিল। সাম্প্রতিক মাসে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মণিপুরের ড্রোনের পর এবার রকেট হামলা, সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে গতকাল শুক্রবার রকেট হামলা চালিয়েছেন বিদ্রোহীরা। এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। কয়েকদিন ধরে কয়েক দফা ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিলেন বিদ্রোহীরা। এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা চালানো হয়। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। তবে রকেট হামলা অবশ্য অতীতে হয়েছে। মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। সংঘাত ও সংঘর্ষ মাঝে মধ্যে কিছুটা কমলেও হঠাৎ করেই বেড়ে যাচ্ছে। যেমন গত কয়েকদিনে ড্রোন হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। তারপর গতকাল রকেট হামলা চালানো হলো। মণিপুর পুলিশ জানিয়েছে, গতকাল বেলা 3:30টার দিকে স্থানীয়ভাবে তৈরি একটি লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেং সিং এর বাড়িতে রকেট হামলা চালানো হয়। রকেটটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানায় আঘাত হানে। জাতিসংঘ অধিবেশন, মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক করতে চান ডক্টর ইউনূস। চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী মঙ্গলবার 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। গত রোববার ঢাকায় সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারেই এসব মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পিটিআই ইউনূসের নেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুক্রবার প্রকাশিত করেছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, আমরা অবশ্যই দেখা করার চেষ্টা করব। আমি সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের একসঙ্গে এনে একটি ছবি তোলার চেষ্টাও করব। মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক জোট গঠন করা হয়েছিল। এখন এর অস্তিত্ব শুধু কাগজে কলমে। সার্কের কোনো কার্যকারিতা নেই। আমরা সার্কের নামই ভুলতে বসেছি। আমি সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে চাই।